এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আওয়ার ডিজিটাল মিডিয়া খেলাধুলার আলোচনায় আজকে আমরা পেয়েছি ক্রীড়া সংগঠক সজল রাজা। উনি বর্ধমান শহরের নামকরা ক্লাবে এবং বর্ধমান শহরের যে ক্রীড়া সংস্থা, বিভিন্ন জায়গায় উনি ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন। বিভিন্ন খেলায় তিনি খেলোয়াড়দের পাশে থেকেছেন, খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। আমরা আজকে সজল রাজার কাছ থেকে খেলাধুলার বিষয়ে আলোচনা করব। প্রথমেই যেহেতু গতকাল আমরা IPL-এর মানে ক্রিকেট খেলার ফাইনাল দেখেছি, সেই বিষয়ে ওনার মতামত একটু জেনে নেব। গতকাল IPL যে হলো ফাইনাল, সেখানে সেরা মুহূর্ত যদি বলা হয় কোনটা? সেরা মুহূর্ত যদি বলেন তাহলে খেলা শেষ হওয়ার আগে বিরাট কোহলির চোখে জল, এটাই আমার কাছে সেরা মুহূর্ত। কারণ তার লকারে সমস্ত ট্রফি থাকলেও এই ট্রফিটা তার দীর্ঘদিন ধরে ছিল না, বাসনা ছিল খেলা ছাড়ার আগে এটা আসুক। হ্যাঁ, তার এই যে আবেগ, শেষ ওভারে বারবার বিরাট কোহলিকে আমরা লক্ষ্য করেছি, তার এই আবেগ দেখানো হচ্ছিল, তার চোখে জল। 18 বছর IPL-এ 18 বছর ধরে উনি ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলছেন এবং অধরা ছিল একদম। এবং তার থেকেও বড় ব্যাপার, MS ধোনি এবং আমাদের কোহলি ছাড়া আর কেউ কিন্তু, এই দুজন ছাড়া আর সবাই টিম বদল করেছেন। এই দুজনেই কিন্তু 18 বছর ধরে একটা টিমেই রয়ে গেছেন। টিমের প্রতি ভালোবাসা এবং শেষ পর্যন্ত সাফল্য পেলেন। সেই বেটার লেট দ্যান নেভার আর কি। এক সময় আমরা দেখেছি অনেক আগে বিরাট কোহলির সঙ্গে মানে অনুপ্রেরণার কথা যদি চলে আসে, বিরাট কোহলি যখন অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয়নি, বিরাট কোহলি তো খারাপ খেলতো, যখন অফ ফর্ম সবারই আসে। হ্যাঁ একদম, অফ ফর্ম সবারই জীবনে আসে, অফ ফর্ম থাকলে দোষ হতো অনুষ্কা শর্মার। কিন্তু এখন সেই অনুষ্কা শর্মাকে পাশে নিয়েই তো পরপর কত সাফল্য বিরাট কোহলি পেয়েছে। এটাকে কি নজরে দেখবেন? দেখুন, আমাদের সাহিত্যে বলুন, সামাজিক জীবনে বলুন, একটা বলে সকল পুরুষের পেছনে একজন অনুপ্রেরণাদায়ী নারীর ভূমিকা থাকে। অনুষ্কা শর্মা হয়তো কোহলির জীবনে সেটাই নিয়ে এসছেন এবং তার যে লাইফ স্টাইলটা সেটাকে অনেক চেঞ্জ করে দিয়েছেন। খাওয়া দাওয়া থেকে থেকে ফিটনেস থেকে সব কিছুটাই অনুষ্কার অনেক অবদান আছে। আমরা দেখেছি ইদানিং মনসংযোগ বৃদ্ধির জন্যই হোক বা মনের জোর বাড়াবার জন্যই হোক, কোনো ধর্মস্থানে মানে কোনো গুরুদেবের কাছে হয়তো বিরাট কোহলি গেছেন, অনুষ্কা শর্মা গেছে। সেটা কি অনুষ্কা শর্মার অনুপ্রেরণা হতে পারে? অনুষ্কা শর্মার তাকে নিয়ে গেছে, তা আসলে কিছু কিছু ব্যক্তির কথাবার্তা শুনে তো মনের জোর পাওয়া যায়। আমি ধর্মীয় ব্যাপারটাকে বাদ দিলাম। হ্যাঁ, কিছু মানুষের মুখের কথাবার্তা অনেক অনুপ্রেরণা যোগায় এবং যে যাকে বিশ্বাস করে সেখান থেকে কিন্তু সে একটা শক্তি পায়, আলাদা শক্তি পায়। তা বিরাট কোহলি যে IPL-এ এত বড় একটা সাফল্য পেলে এত বছর ধরে, এইটাকে মানে কি হিসাবে দেখবেন যে ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সাফল্য? একদম, ধৈর্য ধরলে সাফল্য আসবে, এটা আবার প্রমাণ হয়ে গেল। এবং একই সঙ্গে আমি বিরাট কোহলিকে ধন্যবাদ দেবো, উনি জেতার পর যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের যে AB ডিভিলিয়ার্স
তিনি খেলেছেন, ব্যাঙ্গালোর টিমকে টেনেছেন। হ্যাঁ অবশ্যই খেলেছেন। হ্যাঁ, তাদের কথাও তিনি বলেছেন, ক্রিস গেলের কথা বলেছেন, যারা বেঙ্গালুরুকে তৈরির সময় থেকে ছিলেন, আজকে তাদের অবদানকেও তিনি স্বীকার করেছেন। হয়তো সফল হতে পারেননি, কিন্তু ধৈর্য ধরে সফলতা তারা এনেছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা বি ডেভিলিয়ার্স ওই প্রথম দিকে ছিল, প্রথম থেকে বেঙ্গালুরুর এবং ওনার সঙ্গে বিরাট কোহলি একসঙ্গে ওপেন করতেন। খুব ভালো সম্পর্ক। বেঙ্গালুরু দলের সাফল্যের পর যদি রানার্স দলের কথা বলা হয়, পাঞ্জাব কিংস জো জিতা ওই সিকান্দার একটা কথা বলে, যে হেরে গেল মানে তাদের চোখের জলের দাম কেউ হয়তো দেয় না। কিন্তু আমি আপনাকে বলব পাঞ্জাব কিংসের সম্বন্ধে কি বলবেন? দেখুন, পাঞ্জাব কিংস দীর্ঘদিন ধরে লড়াকু দল, কিন্তু তারা একদম টপ লেভেলে পৌঁছতে পারছিল না। এবছরই তারা ফাইনালে প্রথমবার উঠল। বেঙ্গালুরু কিন্তু এর আগে 3বার ফাইনালে উঠেছিল, সফল হতে পারেনি। পাঞ্জাব কিংস কিন্তু 2011, 2016, 2009 বেঙ্গালুরু ফাইনালে উঠেছিল, জিততে পারেনি। আজকে পাঞ্জাব কিংসও ভবিষ্যতে নিশ্চয়ই জিতবে। তাদের টিমটাকে আর একটু মাজা ঘষা। এইবার শ্রেয়াস আয়ারকে ওরা অনেক বেশি টাকা দিয়ে নেওয়া হয়েছে বলে সমালোচনা হচ্ছিল যে, কিন্তু এই ক্ষেত্রে প্রীতি জিন্টা নিয়ে ওই বিটের সময় থাকেন, তা শ্রেয়াস আয়ারকে তার জবাব দিতে পেরেছেন? শ্রেয়াস আয়ার সেমিফাইনালে যা খেলেছেন, হ্যাঁ, ওই খেলাটা মানে লাইফ টাইমে মানুষ একটা বা দুটো খেলতে পারে, বিশেষত বোম্বে টিমের মতো। বোম্বের মতো। আমার সব থেকে ভালো লেগে যে জসপ্রীত বুমরাকে যেভাবে ফেস করলো 18th ওভারে, 18 নম্বর ওভারে, যে বলটা নিশ্চিতভাবেই আউট হয় একদম মিডিল স্টাম্পের ওপর ইয়র্কার, সেই বলটাকে সে স্টিয়ার করে থার্ডম্যান দিয়ে 4 মারলো। এবং গোটা পৃথিবী জুড়ে এই শটটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে যে জসপ্রীত বুমরার যে ওই বলটাকে কেউ স্টিয়ার করে 4 মারতে পারে, অসাধারণ। এবছরের আইপিএলের সেরা শট ওটা। একটা কথা আপনাকে এই খেলার প্রসঙ্গেই বলি, এই প্রীতি জিন্টা আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, শুধু খেলার জন্য না, একজন ক্রীড়া প্রেমী হিসেবে সমাজসেবী। প্রীতি জিন্টা নাকি খেলার মাঠে প্রতিদিন যায় এবং হারলে বা জিতলে প্লেয়ারদের সঙ্গে সবসময় সমান ব্যবহার করে। এটা কি আপনার নজরে এসেছে? একদম। প্রীতি জিন্টার মানে লক্ষণীয়, তিনি প্লেয়ারদের পাশ থেকে কখনো সরে যাননি। দ্বিতীয় কথা হচ্ছে তার যে মানসিকতা আমাকে খুব অভিভূত করেছে, যেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর যারা মারা গেছেন তাদের বিধবাদের জন্য তিনি 1 কোটি টাকার উপর দান, 1 কোটি 10 লক্ষ টাকা অপারেশন সিঁদুর হওয়ার পরে। আরেকটা হচ্ছে যে 34 বছর যখন প্রীতি জিন্টার বয়স, তখন তিনি 34 জন মেয়েকে দত্তক নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন, এবং সেই মানসিকতা তার টিমের মধ্যে একটা খোলা বাতাস এনে দিয়েছেন। প্লেয়ারদের সঙ্গে, টিমের প্লেয়ারদের এবং কোচিং স্টাফদের সঙ্গে, সবার সঙ্গে তিনি খুব সুন্দরভাবে মেলামেশা করেন, যার ফলাফল হয়তো ভবিষ্যতে তারা পাবে। বিশেষত দেখা গেছে যখন যে প্লেয়ার প্রীতি জিন্টার দলে খেলেছে, উনি মাঠে নেমে তাদের সঙ্গে খুব একদম খোলামেলাভাবে তাদের সঙ্গে গল্প করেছেন, কথা বলেছেন। একজন সুপারস্টার, মানে বলিউডের সুপারস্টার একজন হচ্ছে অনুষ্কা শর্মা, যিনি বিরাট কোহলির স্ত্রী, আর একজন হচ্ছে কিংস 11 পাঞ্জাব কিংসের অন্যতম মালিক, সহমালিক প্রীতি জিন্টা। এই দুজনের ক্রিকেট মাঠে কিন্তু এই দুজনকে এখন সবসময় দেখা যায়। আচ্ছা, এই দুজনের উৎসাহ খেলোয়াড়দের প্রতি অনেকটা থাকে বল। একদমই। দেখুন, অনুষ্কা শর্মার বিষয়টা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে তার হাজব্যান্ডের জন্য তিনি অনুপ্রেরণা, আর প্রীতি জিন্টা একটা গোটা দল এবং পাঞ্জাব দলের পক্ষ থেকে অনুপ্রেরণা। এইরকমভাবে আপনার কি মনে হয় যে এই আইপিএলে এরকমভাবে খেলা হচ্ছে, এইভাবে ক্রিকেটের, আমাদের দেশের ক্রিকেটের উন্নতি হবে? দেখুন, একটা বিষয় আপনাকে মানতেই হবে, 75 সালে যখন কেরি প্যাকার শুরু করেছিলেন সীমিত ওভারের ক্রিকেট, তখন পাজামা ক্রিকেট বলে লোকে ব্যঙ্গ করত, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ক্রিকেটটা শিফটই হয়ে গেছে সীমিত ওভারের দিকে। কাজে আইপিএলেও যে আজকে যে জনপ্রিয়তা অর্জন করেছে, যে পরিমাণ টাকার লেনদেন হচ্ছে, এটা অর্থনীতি এবং ক্রীড়ানীতির ক্ষেত্রে একটা বড় এফেক্ট। তার থেকেও বড় ব্যাপার, একটা জিনিস মানতেই হবে অপূর্বদা, যে বেশ কিছু উদীয়মান ছেলে তারা কিন্তু বেশ কিছু পয়সা পাচ্ছে, তারা সংসারটা, ধরুন গতবারে রিঙ্কু সিং, যার 5 লাখ টাকা যার দর ছিল, সে আজকে 1 কোটি টাকার মতো পাওয়ার যোগ্য হয়ে উঠছে। তেমনি অনেক গ্রামে গঞ্জের অনেক জয়সওয়াল আছে, এরকম অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার, প্রতিদিনই 4-5টা প্লেয়ার আছে যারা কিন্তু তাদের কেরিয়ার করতে পারছে। হ্যাঁ, যেমন সিরাজ, হ্যাঁ, এরকম অনেক প্লেয়ার আছে। সিরাজ তো বাবা তো মানে আমি যেটুকু শুনেছি তিনি টোটো চালাতেন,
এরকম অনেক প্লেয়ার আছে যারা সত্যি অভাবের সঙ্গে লড়াই করে আইপিএল থেকে টাকাটা পাচ্ছেন, এবং আইপিএলে যদি নাম ঢোকাতে পারে, যদি ওই টিমের মধ্যেই থাকে, তাহলেও টাকা, অনেক টাকা প্লাস সব থেকে বড় ব্যাপার যেটা আমি বলবো, এই যেটা আমরা দেখলাম যে বিদেশি অনেক ভালো ভালো প্লেয়ারের সঙ্গে থাকার ফলে অনেক মত বিনিময়, যেমন ওয়াসিম আকরাম যখন ছিলেন, মানে ভারতবর্ষের অনেক পেস বোলারকে, শামি থেকে শুরু করে বুমরা থেকে শুরু করে এদেরকে খুব ভালোভাবে তিনি পেস বোলিংটা অনেক। আইপিএলের জন্য কি আমাদের ভারতবর্ষে ক্রিকেটের দর্শক বেড়েছে? অবশ্যই বেড়েছে। সীমিত ওভারের খেলায় এখনো পর্যন্ত টিকিট পাওয়া যায় না, কিন্তু মাঠের নয়, মাঠের বাইরে টিভিতে দেখুন, টিভি তো যেভাবে আইপিএলকে প্রমোট করেছে, তাতে তো আইপিএলের সব থেকে বেশি দর্শক তো কালকে ছিল। ধরুন, আপনার কি এই প্রসঙ্গে একটা কথা বলি, ফুটবল আছে, আপনি তো আরও অন্য খেলার সঙ্গে জড়িত, বাস্কেট, ভলিবল, সেইগুলো কি এইভাবে প্রমোটের ক্ষেত্রে খামতি আছে? ভারতবর্ষের ক্ষেত্রে খামতি আছে, কিন্তু আমেরিকায় দেখুন সব থেকে জনপ্রিয় NBA বাস্কেটবল লিগ প্রচুর দেখায়, ওখানে ওটা প্রমোটেড হয়েছে। ভারতবর্ষে এখনও এই খেলাগুলো ভলিবল, বাস্কেটবল সেইভাবে প্রমোটেড হয়নি। এইখানে চট করে যদি একটু বর্ধমানে চলে আসি, আপনার কল্যাণশ্রীর সঙ্গে আপনার ফুটবল, ক্রিকেট, তার পাশাপাশি অন্য খেলায় কতটা গুরুত্ব দেন? বাস্কেটবল তো একসময় দুর্দান্ত গুরুত্ব ছিল, এবং টানা প্রায় 14-15 বছর সমস্ত ট্রফি কল্যাণ জিতেছে, এবং বর্ধমানের সেরা খেলোয়াড়রাও কল্যাণেই খেলতো তখন। বর্ধমানে যে কজন নামজাদা বাস্কেটবল প্লেয়ার উঠেছেন বা যারা জীবনের প্রতিষ্ঠিত হয়েছেন, সবাই কল্যাণেই খেলেছেন এক সময়। কিন্তু আপনাদের পরবর্তীকালে ফুটবলে আবার আপনাদের ধারাবাহিকতা চ্যাম্পিয়নশিপে ফিরে এলো। ক্রিকেট আর বাস্কেটটা কি আপনারা একটু? না, ক্রিকেটটা আমরা, যেটা আমাদের উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের পরিচালনায় মিউনিসিপ্যাল স্কুলে ক্রিকেটের কোচিং ক্যাম্প হয়, ওইখান থেকে যারা ভালো খেলছে তাদের খেলার সুযোগ দেওয়ার জন্য আমরা ফার্স্ট ডিভিশনে খেলছি ক্রিকেটে। সেটা আমাদের লক্ষ্য হচ্ছে, এই ছেলেগুলো কিন্তু অনেকেই বাংলা টিমের করা নাচছে, তারা কিন্তু সুযোগ পেত না, কল্যাণের মতো টিমে তারা সুযোগ পেত না, এখন সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আপনাকে আমি আগেও বলেছি যে আমরা বরাবর ঘরের ছেলের তত্ত্বে বিশ্বাসী। বাস্কেটে আপনারা একসময় সেরা ছিলেন। আমি বর্ধমান শহরের বেশ কয়েকজন বাস্কেটবল খেলোয়াড়দের আমাদের স্টুডিওতে আলোচনা করেছি, তারা সবাই এক কথাই বলেছেন আমরা কল্যাণ। হ্যাঁ, একদম। তারা কল্যাণে শুরু করেছে, কল্যাণে শেষ করেছে, অন্য কোথাও যায়নি বলে সেই সময় কল্যাণ এমন ভালো টিম ছিল, অন্য কোথাও যাওয়ার উপায়ও ছিল না, কথা ভাবতেনই না, আর ক্লাবকেও ভালোবাসতেন তারা। সেই জায়গাটা কি ফিরে আসার ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা হচ্ছে? মিউনিসিপ্যাল স্কুলেই একটা বাস্কেটবল কোর্ট হয়েছে, সেখানে কিছু বাচ্চাদের নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। দেখুন, বাস্কেটবল তো আর ভাড়াটে গুন্ডা পাওয়া যাবে না, ভাড়াটে খেলোয়াড়ও পাওয়া যাবে না, কাজেই বাস্কেটবলে যদি খেলতে হয় আপনাকে তৈরি করতে হবে, মাটির মানুষ তৈরি করতে হবে, মাটির ছেলে তৈরি করতে হবে। আপনি তো বাস্কেটবল, আপনাদের কি কখনো বাস্কেটবল মেয়েদের টিম হয়েছিল? হ্যাঁ, মেয়েদের টিম হয়েছিল, এবং বেশ কিছু মেয়ে খুব ভালো নাম করেছিল, তাদের মধ্যে কয়েকজন তো চাকরিও পেয়েছে রেলে বা অন্যান্য জায়গায়। মেয়েদের টিম? হ্যাঁ, মেয়েদের। এখন মানে একটা সময় মেয়ে বাস্কেটবল খেলোয়াড়ের সংখ্যা প্রচুর ছিল। আর নিশ্চয়ই আপনাদের অ্যাথলেটিক টিমেও মেয়েরা সুযোগ পেয়েছে? হ্যাঁ, মেয়েরা বেশি, এবং বেশ কিছু মেয়ে তো খুব ভালো ভালো চাকরি করছে অ্যাথলেটিক্সের প্লেয়ার্স কোটায়। তারা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে কল্যাণের যে অ্যাথলেটিক্স টিমের অন্তত 10 থেকে 12 জন চাকরি করে এখন। আপনি ছোটোবেলা থেকে বর্ধমান শহরে অনেক ক্লাবের অনেক দিকে নাম থাকে, কোনো ক্লাবে হয়তো ভালো দুর্গাপুজো করে, কোনো ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান করে। খেলাধুলোর ক্ষেত্রে বর্ধমানে কয়েকটা ভালো ক্লাব, যারা খেলাধুলোর কথা বললেই যাদের নাম প্রথম দিকে আছে, এরকম কয়েকটা ক্লাবের নাম বলতে হলে কাদের নাম বলবেন? প্রথম আমি বলবো শিবাজি সংঘ, তারপরে বলবো আরইউসি, তারপরে ধরুন উঠে গেল কিন্তু ক্লাবটা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করতো অসীম মেমোরিয়াল, ইসলামাবাদ কালী ভৌমিক পরিচালনা করতেন, অবলদা পরিচালনা করতেন সেই সময় একটা খেলার। আর এখন আর যারা রয়েছে অগ্রদূত একটু খানিকটা এগিয়ে এসছে খেলার মাঠে। কেন? ওরা তো ভলিবলে, হ্যাঁ ভলিবলে তো ওরা খুবই ভালো, জাতীয় সংঘ অ্যাথলেটিক্স ভলিবলে খুব ভালো, ফুটবলটাও ক্রিকেটটাও তারা টিম করছে, কিন্তু ভলিবল বাস্কেটবলে তারা খুব ভালো খেলছে। যেমন মিলনী সংঘ ক্রিকেটটা খুব ভালো খেলছে, ডিএসএস একটা সময় ছিল ক্রিকেটে খুব ভালো খেলতো, দিলীপ স্মৃতি সংঘ, বিবেকানন্দ ক্লাব আমাদের
ক্রিকেটের ক্ষেত্রে একটা সময় বিরাট নাম ছিল, এখনো খেলে। এখনো তারা খেলে। আপনাদের সময় যত মানে খেলার মাঠ ছিল বর্ধমান শহরের আশেপাশে, খেলার মাঠের সংখ্যা কি কমে গেছে? অনেক কমে গেছে, খেলার মাঠের সংখ্যাও কমে গেছে, খেলার আগ্রহী লোকও কমে গেছে। দর্শক বেড়েছে কিন্তু মাঠে খেলতে যাওয়ার লোক মাঠে ক্রীড়া সংগঠকেরই অভাব হয়েছে। আগেকার যেটা ছিল, আপনার অপূর্বতা মনে থাকবে, আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম, বিভিন্ন মাঠের টুর্নামেন্ট হতো। পাড়ার বা ক্লাবের কিছু সিনিয়র ক্রীড়া পাগল লোক তারা একটা করে টিম করে বিভিন্ন টুর্নামেন্টে খেলে বেড়াতো, ছেলেগুলো খেলতে পেতো, সঙ্গে একটু ভালো খাবার দাবার, একটু আনন্দ পেত। আজকে কিন্তু ওই রকম লোক আপনি পাবেন না, যে খুব কম হয়তো আছে, এই রকম লোকের সংখ্যা কমে গেছে, ক্রীড়া সংগঠকের সংখ্যাই কমে গেছে। বর্ধমানের যদি বলা হয় পুরনো দিনের কয়েকজন ভালো ক্রীড়া সংগঠনের নাম বলতে গেলে কাদের কথা বলবেন? দেখুন, যদি কোচিং এবং যদি বলেন তাহলে মানে ক্রিকেট ফুটবল আলাদা করতে হয়। যেমন বাস্কেটবলে যেমন বনবিহারী দা একটা লিজেন্ড সেই সময়, তার সঙ্গে বটব্যাল দা, হরেরাম দা এরা ছিলেন। ক্রিকেটে ধরুন আমাদের সেই সময় একটা ছিল, গোটা বর্ধমান জুড়েই বেশ কিছু সংগঠক ছিলেন। আপনি দেখে থাকবেন একটা সময় কল্যাণশ্রী সঙ্গের অরূপ চৌধুরী, শিবাজি সঙ্গের সবাই বলতো অরূপ ঝন্টুর লড়াই, হ্যাঁ, আজাদ ক্লাবের তখন সংগঠক ছিলেন ভালো, তারা ফুটবল ক্রিকেট সবই চালাতেন। বরুণদা ছিলেন বিভিন্ন ধরনের খেলার, এরকম অনেক লোক ছিলেন যারা খেলাটাকে ভালোবাসতেন ভেতর থেকে। জাতীয় সংগত ধরুন বরুণদা, একটা বিরাট অবদান ছিল তার। এখন টাকার বিনিময়ে খেলাধুলো ছেলেমেয়েরা করছে, এটা খুব খারাপ বলা যাবে না, তারা কিছু টাকা পাক, সেটা তো অবশ্যই দরকার আছে সব দিকে যখন পেশাদারি হচ্ছে। আর এক সময় অপেশাদারি ছিল, তা যারা অপেশাদারি খেলেছে সেই সময় কিন্তু তারাও মন প্রাণ দিয়ে খেলেছে একদমই। আর এখন যারা পেশাদার তারা কি আপনার মনে হয় ক্লাবের জন্য অতটা, অন্তকে যারা কলকাতায় খেলে তারা কি বর্ধমানে এসে ক্লাবের খেলে? এটা একটা প্রচলিত কথা আছে, কলকাতায় যদি বড় ম্যাচ থাকে বা ভালো খেলা থাকে আগের দিন বা পরের দিন, তাহলে একটা গ্যালারিতে আপনি তো রোজই খেলার মাঠে যান, দেখবেন ও পা বাঁচিয়ে খেলছে বলে একটা কথা আছে। কালকে কলকাতা লিগের খেলা আছে বা কলকাতায় কোনো ইয়েতে পা বাঁচিয়ে খেলছে। দেখুন, প্রফেশনালিজম তো পুরোটা আসেনি এখনো। প্রফেশনালিজম পুরোটা এলে হয়তো তারা সেইভাবেই করবে, কিন্তু তাদেরও কলকাতার মাঠে নাম করতে হবে। বর্ধমানের ফুটবল লিগ শুরু হতে চলেছে, হ্যাঁ, 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে। এইবার কল্যাণশ্রীর সঙ্গে আপনাদের সম্ভাবনা কীরকম বুঝছেন? আমরা খুব ভালো টিম করেছি, এটুকু বলতে পারি। খেলার রেজাল্ট মাঠে হবে, বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করে খেলার দিনে, হ্যাঁ, কে কোন দিন কীভাবে বেরিয়ে যাবে, আপনাদের সব প্লেয়ার আসতে পারবে কিনা, আসতে পারবে কিনা, এটা একটা খুব বড় ফ্যাক্টর আজকাল। যেহেতু বাইরের ছেলে, কোনো কারণে ট্রেন অবরোধ হয়ে গেল বা ট্রেন লেট করলো বা অন্য জায়গায় খেলা পড়ে গেল, তারপরে এই আগস্ট মাসটায় প্রচুর ওই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রকম টুর্নামেন্ট চলে, সেখানে খেলতে চলে যায়। মোটের ওপর আমরা টিম যা করেছি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে বা শিক্ষা নিয়ে, যে একটা সেট টিম আমাদের, যাতে মাঠে 11 জন হাজির হতে পারে। স্থানীয় প্লেয়ার আমরা বেশি নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যখন মানে আগেকার সময় যখন ফুটবল মাঠে খেলা হতো তখনকার দর্শক সংখ্যা বা দর্শকদের উৎসাহ উদ্দীপনা, আর এখন যেটা রানী মাঠে খেলা হয় দর্শকদের সংখ্যা বা উদ্দীপনার মধ্যে তফাৎ কী আছে? দেখুন, তখন একটা আবেগ ছিল, ক্লাবের প্রতি ফ্যানবেস, বিভিন্ন ক্লাবের ফ্যানবেস বিভিন্ন রকম আছে। আমার ক্লাবের তো ফ্যানবেস বর্ধমানে ভালো। সেই সময় একটা আবেগ ছিল, মানুষের অন্য ধরনের চাহিদা ছিল। আজকের জেনারেশনের কাছে চাহিদাটা একটু, তারা এত বেশি ভালো খেলা দেখছে, তারা বর্ধমানের মাঠের খেলাটাকে তারা তখন আমাদের সময় সেইভাবে টিভিতে খেলা দেখার সুযোগ পাইনি বলে এটাই আমাদের কাছে হয়তো ভালো লাগতো। মানে মানুষের স্থানীয় খেলার প্রতি কিন্তু আগ্রহ অনেক কমে গেছে। কিন্তু মাঠে দর্শক গেলে খেলোয়াড়রা তো অনুপ্রাণিত হয়। অবশ্যই দর্শকদের চিৎকার চেঁচামেচি না থাকলে কি আর, এই ধরুন কালকের ফাইনালের কথাই যদি বলেন, আহমেদাবাদে খেলা হচ্ছে, সেখানে বিরাট কোহলির জন্য প্রচুর সমর্থন। এই যে সমর্থন, ওই তো বেঙ্গালুরু তো বলি যে বিরাট কোহলি থাকা মানে আমরা যে মাঠেই খেলি আমাদের সমর্থন। কলকাতাতেও আপনার মনে থাকবে অপূর্বতা, বিরাট কোহলি যখন খেলছেন তখন কলকাতার সমর্থকরাও বিরাট কোহলির হয়ে, অবশ্যই KKR ভার্সেস বেঙ্গালুরুর খেলা থাকলে অনেকেই তখন বিরাট কোহলির জন্য, অবশ্যই এটা আমরা দেখেছি।
সেরকম বর্ধমানের মাঠে অবশ্যই ভালো খেলার জন্য দর্শকের সংখ্যা উপস্থিতিটা বেশি দরকার, খুবই বেশি দরকার, সেই জায়গায় একটু আমাদের ঘাটতি আছে। দেখা যাক এইবারকার ফুটবল টুর্নামেন্ট লিগ শুরু হবে, নিশ্চয়ই আপনাকে আমরা তখন পাবো। লিগ শুরু হওয়ার পর অবশ্যই। আপনার মতামত আমরা নেব কীরকম খেলা হচ্ছে, আগামী দিনে আপনার সঙ্গে আলোচনা করব। এবং এই বলে আমাদের আজকে আলোচনা। এক মিনিট একটা কথা যোগ করতে চাই। আমি লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কিছু সমর্থক মারা গেছেন, পিএসজি ফ্রান্সের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য বেশ কিছু সমর্থক মারা গেছেন। আবার আজকেও আমরা খবর পাচ্ছি বেঙ্গালুরুতেও একটা স্ট্যাম্পেড দুঃখজনক ঘটনা ঘটছে। খেলার মাঠে এই জিনিসটা আমরা চাই না, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মানে এখন পর্যন্ত কত বিকেল পর্যন্ত যেটা খবর পেয়েছি, সংখ্যাটা হয়তো 7-8 জন হতে পারে। আমরা চাই না তার থেকে বেশি হোক, তার থেকে বেশি হোক, একদম যা যেটুকুন হয়েছে সেটুকুন। এরকম ঘটনার পুনরাবৃত্তিও আমরা চাই না। আমরা খেলার মাঠে আনন্দের মধ্যে বিষাদ যেন না আসে, এই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে আলোচনা শেষ করছি।